প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট কিছু টপিক। সেগুলো হচ্ছে এই গুণগত রসায়নের আমরা কয়েকটা এখানে নীতি আছে, যেমন পলির বর্জন নীতি, আপবাউন্ড নীতি, হুন্ডের নীতি। এই নীতিগুলো থেকে প্রায় সময় খতে কোয়েশ্চেন এসে থাকে, মাঝে মাঝে গতেও কিন্তু আসে, বেশিরভাগ গতে আসে পলির বর্জন নীতিটি, ঠিক আছে। আর নাহলে মোস্ট অফ দ্য টাইম এগুলো বেশিরভাগ খতে চলে আসে। তো আজকে আমরা বিভিন্ন নীতি নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো কি, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি, এটা খুব ইম্পর্টেন্ট। নীতিটা কীরকম? নীতিটা হলো কি, আমরা একটু এভাবে মনে রাখবো, 1 2 4, ঠিক আছে, স্টার 1 2 4 হ্যাশ, এভাবে একটু মনে রাখবো। কীরকম? 1 দ্বারা কী বুঝে? যে কোনো একটি পরমাণুর যে কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রন এর 4টি কোয়ান্টাম সংখ্যা মান কখনো সমান হবে না। অর্থাৎ কোনো একটা পরমাণুর, মানে যে কোনো একটা পরমাণু নিলাম, ওই পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, আমরা গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, NLMS। এই 4টি মান পরস্পর কখনো সমান হয় না। তাই এটা একটু আমি বলি, এটা হচ্ছে নীতিটা, এটা একটু সাজায় লিখবা তোমরা। আমরা কোয়েশ্চেন এবং আনসার মাধ্যমে, একটা কোয়েশ্চেনের মাধ্যমে এটা আমরা একটু সলভ করবো। দেখি কোয়েশ্চেনটা হলো কি, অক্সিজেনের 7th ও 8th ইলেকট্রনটি পলির বর্জন নীতিকে সমর্থন করে কিনা। পলির বর্জন নীতিকে সমর্থন করে কিনা, ঠিক আছে। অক্সিজেনের 7 নাম্বার এবং অক্সিজেনে কিন্তু 8টি ইলেকট্রন থাকে। ওই 8টি ইলেকট্রনে 7 নাম্বার ও 8 নাম্বার ইলেকট্রনটি পলির বর্জন নীতিকে সমর্থন করে কিনা সেটা আমরা এখন দেখব। তাহলে আমি একটু করি। অক্সিজেন 8, 1s2 2s2 2p6 3s2, না সরি 1s2 2s2 2p4, ঠিক আছে, 8টা। তাহলে এই 1s2 2s2 2pকে যদি আমরা উত্তেজিত করি, মানে পিকে কিছুক্ষণ আগে আমরা বললাম, মানে গত ক্লাসে, সেটা হচ্ছে কি, পিকে ভাঙলে পি এর 3টে উপস্তর পাওয়া যায়, px py pz। এই পিকে ভাঙলে আমরা কী পাবো? এসকে ভাঙলে কোনো উপস্তর পাওয়া যায় না। পিকে ভাঙলে 2px 2py 2pz, এই 3টে উপস্তর পাবো। এখন ইলেকট্রনগুলো কীভাবে প্রবেশ করাবো? দেখো, প্রথমে 1 1 1, মানে ব্যাপারটা বুঝে গেল। পিতে কয়টা ইলেকট্রন আছে? 4টার মধ্যে প্রথমে এখানে একটা প্রবেশ করবে, পরে এখানে একটা প্রবেশ করবে, তারপর এখানে একটা প্রবেশ করবে। অনেকে একসাথে এরকম করে লেখা যাবে না, 2px3 একসাথে এভাবে দিতে পারবো না, বা 2px2 2p, আমরা কি 2p ধরো x2 তো পরবর্তীতে হবে, ধরো 2p3 দিয়ে 2p1 এরকম করে লিখতে পারবো না। প্রথমে কি করতে হবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রথমে একটা একটা করে প্রথমে প্রবেশ করবে, ঠিক আছে। একসাথে 2টা বা 3টা প্রবেশ করবে না, একটা একটা একটা। এই 3টা যখন ফিল আপ হবে, তখন 4 নাম্বারটা কোথায় আসবে? আবার প্রথম থেকে আসবে। তখন এখানে আরেকটা 1 + 1, মানে হিসাবে কত? তুমি এখানে ডাইরেক্ট 2 লিখে ফেলবা। যদি এখানে 5টা থাকতো তাহলে এখানে আরেকটা বসতো, 6টা থাকলে এখানে আরেকটা হতো। মানে ব্যাপারটা বুঝছো? 4টা যেহেতু আছে, 1 1 1 3টা, 4 নাম্বারটা আবার এখানে আসবে। মানে প্রথমে একটা একটা দিয়ে পূর্ণ হবে, তারপর পরবর্তীতে আবার প্রথম থেকে পূর্ণ হতে থাকবে। এবার একটু আসেন, আমি একটু মার্কারটা নিই, ইলেকট্রনগুলো একটু আমি প্রবেশ করাই। 1 নাম্বার ইলেকট্রনটা হচ্ছে এখানে, 2 নাম্বার এখানে, এস এর মধ্যে মানে কি, পাশাপাশি 2টি ইলেকট্রন একসাথে প্রবেশ করে ফেলবে। 1 2,
এস এর মধ্যে 1 2 একসাথে গেল, 2s এখানে 3 4। এরপর আসো এখানে হচ্ছে 5 6 7 8 নাম্বারটা আবার এখানে আসবে। ব্যাপারটা বুঝছেন? মানে প্রথমে 1 2 3 4 এস এর মধ্যে একসাথে সব প্রবেশ করলো, 1 2 3 4, তারপর 5 6 7 আবার 8 নাম্বারটা এখানে। অনেকেই করে, অনেকে ভুল যেটা করে সেটা হচ্ছে কি এই ভুলটা করেছে এরকম 5 6 7 8, এটা কিন্তু ভুল। বা 5 6 7 8 এভাবে দেখাই দে, এটা কিন্তু হবে না। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে 5, তারপর 6, তারপর 7। কেন আমি প্রথমে 1 1 1 একটা একটা করে প্রবেশ করেছিলাম। 5 নম্বরটা এখানে প্রবেশ করেছিলাম, 6 নম্বরটা এখানে প্রবেশ করেছিলাম, 7 নম্বরটা এখানে প্রবেশ করেছিলাম। ঠিক আছে, 8 নম্বরটা আবার কোথায় আসছে? আবার এখানে। যদি 9 থাকতো তাহলে 9 এখানে, 10 থাকলে 10 এখানে। ব্যাপারটা বুঝে গেল? তো এটা হচ্ছে কি ইলেকট্রনগুলো এভাবে সুবিন্যস্তভাবে এভাবে প্রবেশ করে, এসের মধ্যে পাশাপাশি দুটো একসাথে ঢুকে যাবে। এবার এখানের মধ্যে আমি কিছু স্পিন আঁকবো। দেখো দুইটা থাকলে একসাথে যখন দুইটা থাকে তখন একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। আর যদি সিঙ্গেল থাকে তাহলে শুধু উপরে, সিঙ্গেল উপরে। ব্যাপারটা বুঝে গেল? এখন আমাকে কি করতে বললো? 7 ও 8 নাম্বার ইলেকট্রনের জন্য পলের বর্জন নীতিতে আমাকে মেনে চলে কিনা দেখতে হবে। তো 7 নাম্বার ইলেকট্রন, 7 নাম্বার ইলেকট্রনটা কোথায় অবস্থান করছে? দেখো তো এই 7 নাম্বার ইলেকট্রনটা 2pz এর মধ্যে অবস্থান করছে, 2pz। আবার 8 নাম্বার ইলেকট্রনটা কোথায় অবস্থান করছে? 2px, 2px। তা আমি এটার জন্য nlms, nlms, nlms কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এখন দেখো এখানে n এর মান কত? এখানের ক্ষেত্রে n এর মান হচ্ছে জানি আমরা কিছুক্ষণ আগে দেখি, আমরা যেটা টপিকসটা পড়েছিলাম 2pz, এটা হচ্ছে n, এটা l, আর এটা পুরোটা দ্বারা কি বোঝায়? m, নীলিমা, অরবিটাল, n l m। তাহলে আমরা n এর মান কত? এখানে 2। p এর জন্য আমরা জানি কি l ইকুয়াল টু 0 হলে s, p হলে 1 হলে p, 2 হলে d, 3 হলে f। তাহলে এখানে আছে p। p এর জন্য l এর মান কত? 1। m এর জন্য আমরা এটাও জানি, আমি একটু এখানে লিখে রাখি, px py pz -1 0 +1। এটা কিন্তু অরবিটাল যখন পড়াইছিলাম তখন এটা পড়ানো হয়েছিল। তাহলে pz এর জন্য কত হবে? +1 m এর মান। আর স্পিন, 7 নাম্বার ইলেকট্রনটা স্পিন কোন দিকে আছে? উপরের দিকে। উপরে থাকলে +12 আর নিচে থাকলে -12, এটা মাথায় রাখবা। তাহলে এটা উপরে আছে, তাহলে এটা হবে +12। এবার এটা ক্ষেত্রে হিসাব করি, সেম n এর মান 2, এটা 1, l এর মান হচ্ছে p এর জন্য 1, px আছে, px থাকার কারণে px মানে কত? আমার -1। আর s স্পিন কোন দিকে আছে? নিচের দিকে। নিচের দিকে থাকলে -12, উপরের দিকে থাকলে +12, নিচের দিকে থাকলে -12। তা এখন দেখো একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান পরস্পর কখনো সমান হবে না। দেখো এটা মিলছে, এটা মিলছে, কিন্তু এই দুইটা মিলে নেই। যে কোনো একটা হলে অমিল থাকবে। m, s বা n বা l, এই 4টা থেকে 4টা পরস্পর কখনো সমান হবে না, যে কোনো একটা অমিল থাকবে। এটা হচ্ছে পলির বর্জন নীতি। তাই অর্থাৎ অক্সিজেনের 7 ও 8 নম্বর ইলেকট্রনটি পলির বর্জন নীতিকে সমর্থন করে। ব্যাপারটা বুঝছো? আশা করি তোমরা পারবা। এবার একটু কঠিনের দিকে যাই। ধরো আমি একটা দিলাম, এটা একটু মুছি, তোমরা একটু নোট করে নিও। এবার একটু কঠিন দিকে করি। ধরো আমাকে বললো Fe, কোশ্চেনটা দিই, Fe ফেরামের 21 ও 25 নং ইলেকট্রনটি পলির বর্জন নীতিকে সমর্থন করে কিনা। ঠিক আছে, আমি কোশ্চেনটা পড়ে লিখিনি, একটু দেখি। Fe ইলেকট্রন বিন্যাস কত? 26। তাহলে 1s2 2s2
2p6 3s2 3p6 4s2 3d6 26। এবার আসো আমি একটু এগুলোকে ভাঙে 1s2 2s2 2px 2py 2pz। এবার আসো এখানে পি এর উপর কয়টা আছে? 6টা না? প্রথমে একটা একটা একটা, তারপর দুইটা দুইটা দুইটা, মানে 1 1 1 5 6 7 8 9 10 6টা ফিল আপ করলাম। দেখো দুইটা দুইটা দুইটা, সর্বোচ্চ দুইটা করে থাকতে পারবে, সর্বোচ্চ। এরকম একটা একটা উপসর্গ স্তর সর্বোচ্চ কয়টা করে থাকতে পারবে? দুইটা। তুমি দুইটার বেশি লিখতে পারবো না। তাহলে 1 1 1, তারপর আবার একটা একটা একটা, তাহলে দুইটা 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 হলো। ব্যাপারটা বুঝে গেল? আবার 3s, আবার 3p 3p সেম 3px 3py 3pz সেম, একটা একটা একটা, তিনটা গেল, আবার আর তিনটা বাকি আছে, আবার একটা একটা একটা, তাহলে টোটাল দুইটা দুইটা দুইটা। এবার 4s 3d। এবার বলো, আমরা পিকে ভাঙলে তিনটে পেয়েছিলাম, px py pz, আর ডিকে ভাঙলে কয়টা পাবো? 5টা। 3dxy 3dyz 3dzx 3d s স্কোয়ার মাইনাস y স্কোয়ার 3dz স্কোয়ার। বুঝে গেল? এখন 6টা, প্রথমে একটা 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 একটা, 1 2 3 4 5টা। তাহলে 6 নাম্বারটা কোথায় আসবে? আবার প্রথম থেকে ফিল আপ হয়ে আসবে। তো 6 নাম্বারটা প্রবেশ করবে এখানে 1 + 1, তাহলে এখানে কয়টা হবে? দুইটা। 2 3 4 5 6, দুইটার বেশি সর্বোচ্চ হয় না, পরের যে আরেকটা থাকতো সেটা এখানে চলে আসতো। ঠিক আছে? এবার আমি এখানে ইলেকট্রনগুলো বসাই, যেটা বললাম এস এর মধ্যে পাশাপাশি দুইটা ইলেকট্রন প্রবেশ করে। 1 2 3 4 5 6 7 8 9 10 এস পাশাপাশি দুইটা ঢুকে যাবে, 11 12। আবার পিতে 13 14 15 16 17 18, আবার এসের মধ্যে একসাথে দুটো ঢুকে যাবে, তাহলে 18 পর দুটো কী কী? 19 20। তারপর এখানে 21 22 23 24 25, তাহলে আরেকটা বাকি 26। 26 নাম্বারটা কোথায় আসছে? এখানে। ঠিক আছে, এটা বুঝে গেল? এখন আমি এখানে স্পিনগুলো একটু আঁকি, উপরে নিচে, জোড়া থাকলে উপরে নিচে। ঠিক আছে? শেষ। এখন এগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে না, তো এখানে শুধু উপরে। আবার অনেকে একটা উপরে দেয়, পাশেটা নিচে দেয়, এটা উপরে আবার নিচে, এরকম না, সিঙ্গেল থাকলে শুধু উপরে। তো আমাকে কোয়েশ্চেন কী বললো? 21 এবং 25 নম্বর ইলেকট্রনটার জন্য পলির বর্জনীতিকে সমর্থন করে কিনা। 21 নম্বরটা কোথায় পড়লো? 21 নম্বর পড়লো এখানে 3dxy স্কোয়ার। ঠিক আছে? আর 25 নম্বরটা কোথায় পড়ছে? 3dz স্কোয়ার। 21 নম্বর হচ্ছে 3dxy, আর 25 নম্বর 3dz স্কোয়ার 3dz স্কোয়ার। n l m s n l m s, n এর জন্য কি হবে? এটা ক্ষেত্রে n কি হবে? sm 3, n হবে 3। তারপর d এর ক্ষেত্রে আমরা কি জানি? ওই 0s 1p 2d, d এর জন্য l এর মান হয় 2। এবার dx dy dz আমি একটু এখানে লিখে রাখি, dxy dyz dzx ds স্কোয়ার মাইনাস y স্কোয়ার dz স্কোয়ার, -2 -1 0 +1 +2। তাহলে আমার কোনটা? dxy। dxy এর জন্য এর মান হবে কত? -2। এবার স্পিন, 21 নম্বর স্পিনটা উপরের দিকে আছে। ঠিক আছে? উপর দিকে থাকলে +12। এবার এটা ক্ষেত্রে বের করে n l m s n 3, d এর জন্য কত হবে? 2 dz স্কোয়ার +2। স্পিন 25 নম্বরটা উপর দিকে আছে, তাহলে 25 নম্বর না, এটাও +12। উপরের দিকে থাকলে +12, নিচের দিকে থাকলে -12।
এবার আসেন দেখো, এক্ষেত্রে খেয়াল করো, n মিলল +2, এটা 2, এটা -2, এটা মিলে নাই, এটা মিলে নাই, আবার এটা মিলছে, এটা মিলছে। তো একটা কথা হচ্ছে কি, যে কোনো একটা না মিললেও সেটা পলির বর্জনীতিকে সমর্থন করবে। ঠিক আছে, একটি পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান পরস্পর সমান হবে না কখনো। যে কোনো 3টে মিলছে, একটা হলেও অমিল থাকবে। দেখলে m এর মানটা হলো অমিল থাকবে। এটা হচ্ছে পলির বর্জনীতি, যে পরস্পর কখনো সমান হবে না। ব্যাপারটা বুঝছো? এখন আমি একটা ব্যতিক্রমধর্মী দেখাই, যেটা বেশিরভাগ সময় স্টুডেন্টরা সবসময় ভুল করে থাকে। সে ব্যতিক্রমধর্মীটা একটু করি। ঠিক আছে, ব্যতিক্রমধর্মীটা হচ্ছে ক্রোমিয়াম। কোয়েশ্চেনটা হচ্ছে কি, এটা 3 নম্বর, ক্রোমিয়ামের 20 ও 24 নং ইলেকট্রনটি পলির বর্জনীতিকে সমর্থন করে কিনা। সমর্থন করে কিনা, ঠিক আছে। তাহলে আমি একটু করি, আসো। ক্রোমিয়াম, তোমরা কিন্তু এটা এখন একটু নোট করবো না, ক্রোমিয়ামটা একটু স্টপ রাখো, তোমরা একটু দেখো এখানে কিছু একটু ব্যতিক্রম আছে, তো তাই এটা একটু দেখো। ক্রোমিয়াম হচ্ছে 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4 আসলে ইয়ার ক্ষেত্রে 4s1, 3d5। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার আসো, কিন্তু এটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেন? আমি একটু দেখাই, প্রথমে আগে একটু ভাঙি। আচ্ছা, 1s2, 2s2, 2px2, 2py2, 2pz2, ঠিক আছে, 2pz2। তারপর হচ্ছে তোমার 3s2, 3px2, 3py2, 3pz2, 4s1, 3dxy, 3dyz, 3dzx, 3ds² - y², 3dz²। এবার আসো, আমি একটু ইলেকট্রনগুলো প্রবেশ করে আগে একটু ভুলটা পড়বো, তারপর আমরা সঠিকটা পড়বো। আগে একটু ভুল, তোমরা এটা লিখবা না, এখন নোট করিও না। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এসের মধ্যে পাশাপাশি দুইটা 11 12, আবার 13 14 15 16 17 18, আবার এসের মধ্যে। তা এখন এখানে তো কয়টা দেখাচ্ছে? একটা। তা আমি 19 নাম্বার এখানে লিখলাম। তারপর 20 নাম্বারটা কী করব? 20 নাম্বারটা সবাই এটা করে, 20 21 22 23 24। স্যার এখানে একটা কেন, 19 কেন? 4s1, তাই 2 থাকতে 2টা বসে যেত 19 20। কিন্তু এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল। তোমাকে যখন 20 নাম্বারটা বের করতে বলে, 20 এবং 24, 20 হলো কোথায় পড়লো? 3dxy এর মধ্যে, আর 24 হচ্ছে 3dz² এর মধ্যে। তো এই নিয়মটা হচ্ছে কি, এটা ভুল। আসল নিয়মটা একটু দেখাই তোমাকে, একটু ওই ব্যতিক্রমে আগে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। কীরকম? আমি একটু করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। এটা হচ্ছে ক্রোমিয়ামের ব্যতিক্রমধর্মী ছাড়া। ক্রোমিয়াম তো আসলে ব্যতিক্রমধর্মী, ঠিক আছে, কিন্তু এটা ব্যতিক্রমধর্মী ছাড়া। এটার ক্ষেত্রে কী হবে? 1s2, 2s2, 2px2, 2py2, 2pz2, 3s2, আবার 3px2, 3py2, 3pz2, 4s2, 3dxy, 3dyz, 3dzx, 3ds² - y², 3dz²। এবার আসো, এবার ইলেকট্রনগুলো প্রবেশ করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এরপর 19 20, ঠিক আছে। তারপর 21 22 23 24। এবার
ক্রোমিয়াম ব্যতিক্রমধর্মী কখন হয়? ক্রোমিয়াম তার ডি অরবিটালটি স্থিতিশীল করতে, মানে ডি অরবিটাল আসলে প্রথমে এরকম থাকে, আমরা জানি D5 এবং D10 এর হচ্ছে স্থিতিশীল। তো ক্রোমিয়াম প্রথমে কিন্তু এই অবস্থায় থাকে, পরবর্তীতে স্থিতিশীল অর্জনের জন্য 4s থেকে একটি ইলেকট্রন নেয়। প্রথমে কিন্তু এভাবেই থাকে, ঠিক আছে, প্রথমে এভাবে থাকে। এই 3Dটা স্থিতিশীল করার জন্য, ঠিক আছে, মানে অর্ধপূর্ণ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে। দেখো 3D যেমন এদের 1 2 3 4 চারটা, তো এর কিন্তু আমি একটু এখানে 1 1 1 1 এটা কিন্তু খালি আছে, ঠিক না? তো স্থিতিশীলের জন্য ও কী করবে, 4s থেকে একটি ইলেকট্রন নেবে। তো 4s থেকে কোন ইলেকট্রন নেবে? যেটা লাস্টে থাকে। লাস্টে থাকে বলতে কোনটা? 20 নাম্বারটা। তাহলে কি করে, এই 20 নাম্বারটা কাকে দান করে দেবে? ও 3Dকে দান করে দেবে। তখন কি হয়? 4s1 3D5 হয়। অর্থাৎ 4s থেকে একটা ইলেকট্রন কাকে দান করে দিচ্ছে? একে 20 নাম্বারটা এখানে যায়, 3Dতে যায়। ব্যাপারটা বুঝছো? মানে প্রথমে কিন্তু এরকম থাকে 19 20 21 22 23 24। 4s প্রথমে 2 থাকে, পরবর্তীতে 4s থেকে একটি ইলেকট্রন ডিতে ট্রান্সফার করে দেয় স্থিতিশীলতার জন্য। সেটা কোনটা? সেটা হচ্ছে 20 নাম্বারটা। তাহলে 20 নাম্বারটা হিসাবে কোথায় আছে এখন? লাস্ট একদম বর্তমানে কোথায় আছে? 20 নাম্বারটা আছে 3D/Z²। কিন্তু আগের নিয়মে যদি করতে চাই, তখন আমরা কোথায় যাচ্ছি? 20 নাম্বারটা কোথায় পাওয়া যায়? 3DXY এর মধ্যে, 3DXY এর মধ্যে। তখন দেখো 19-এর পর 20 এখানে। তাই আমাদেরকে প্রথমে এটা করতে হবে, এই সিস্টেমে করার পর আমরা পরবর্তীতে এখানে লিখব। আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণে এটা প্রথমে 4s2 3D4 আকারে থাকে। এই 4s2 থেকে 4s এর যে 20 নাম্বার ইলেকট্রনটা আছে সেটা কোথায় দান করে দেয়? সেটা 3D অরবিটালে, ডি অরবিটালের মধ্যে দান করে দেয়, ঠিক আছে? তখন এটা স্থিতিশীলতা হয়। তখন আমরা সর্বশেষে পাবো 20 নাম্বার ইলেকট্রনটা কোথায় অবস্থান করছে? 3D/Z²। তাহলে এখন দেখি, তাহলে 20 আমাকে প্রশ্ন কি বের করতে বললো, কি 20 এবং 24 নাম্বার ইলেকট্রনটি পলের বর্জিনী থেকে সমর্থন করে কিনা। তাহলে এখন দেখো 20 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে? 3D/Z²। তো তুমি এই নিয়মটা দেখাবা না, এটা দেখাবা সবসময়। ব্যাপারটা বুঝছো? 3D/Z²। আর 24 নাম্বারটা কোথায় আছে? 24 নাম্বারটা আছে আমাদের 3D(S²- y²)। এখন এটার ক্ষেত্রে NLMS, NLMS, এটা N এর মান কত হবে? 3, L এর মান কত হবে? D এর জন্য 2, Z² এর জন্য কি হয়? +2, ঠিক আছে? আর S স্পিন কোন দিকে? দেখো যখন এটা এখানে চলে যাবে তখন এটা এখানে আর নাই, তখন এটা হয়ে যাচ্ছে 4s1 আর এটা 3D, এখানে একটা 1। তাহলে দেখো স্পিন এটা উপরে, এটা উপরে, এটা উপরে, এটা উপরে, এটা উপরে, এটা উপরে। কেন? এগুলো সবগুলো সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় আছে। 20 নাম্বারটা যখন এখানে চলে যাবে, এখানে তো আর কিছু লিখবো না, এখানে খালি থাকবে 4s1, তারপর 3DX 21 22 23 24, 20 নাম্বারটা এখানে, ঠিক আছে? তার সবগুলো সিঙ্গেল, আর এগুলো সবগুলো ডাবল ডাবল। তো সিঙ্গেল উপরে থাকলে কি হয়? +1/2, ঠিক আছে? এবার এটার জন্য বের করি 3D এর জন্য 2, S² - y² এর জন্য হচ্ছে +1, আর স্পিন কি হবে? স্পিন S এর জন্য হচ্ছে কি, এটা কত নম্বর? 24 নম্বর স্পিনটা কোন দিকে আছে? উপরে, তাহলে এটা +1/2। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে সবগুলো ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু এরা পরস্পর মিলে নাই। অর্থাৎ যে কোনো একটা হলো অমিল থাকবে। এটা হচ্ছে পলির বর্জিন নীতি। তাহলে ব্যাপারটা বুঝছো? এখানে কোথায় ঝামেলাটা বাজে? এখানে 19-এর পর 20টা দিয়ে দিলে এটা ঝামেলা হয়ে যাবে। আগে 19 20 এখানে লিখবো, পরে 20 নাম্বারটা আমরা লাস্টের দিকে ফিল আপ করে দেবো। প্রথমে এটা খালি থাকবে দরকার হলে, ঠিক আছে? সেম তোমরা একটা বাসায় একটু প্র্যাকটিস করো, যদি না পারো তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। সেটা হচ্ছে কি, কপারের ক্ষেত্রে 20 এবং 29 নম্বর ইলেকট্রনটি পলির বর্জিন নীতিকে সমর্থন করে কিনা। সেম কপারে কিন্তু ব্যতিক্রমধর্মী। কপারের ক্ষেত্রে প্রথমে এরকম করবা 4s2 3D10 3D9, পরবর্তীতে 4s2 থেকে একটি ইলেকট্রন কাকে দিতে দিতে, কেন? স্থিতিশীল হওয়ার জন্য, তখন 4s1 3D10 হয়, ঠিক আছে? তাহলে এই সিস্টেমে করে ফেলবা।
তো এগুলো হচ্ছে পলির বর্জনীতি। এখান থেকে গ নম্বরে কোয়েশ্চেন এসে থাকে, খ নম্বরও আসে। একদম যে কোনো একটা পরীক্ষায় এই টপিক থেকে একটা কোয়েশ্চেন পাবা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব আব্বাও নীতি। যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে কমেন্টে বা আমাকে মেসেজে জানাতে পারো। আমি 100% ট্রাই করবো তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার জন্য। একটু আমার ক্যামেরাটা একটু ঠিক আছে। এখন আমরা যে নীতিটা পড়বো সেটা হচ্ছে কি আফবাও নীতি। আফবাও নীতি। আফবাও একটা হচ্ছে কি জার্মান শব্দ। এটা একটা জার্মান, এটা কোনো বিজ্ঞানী নাম না, এটা একটা জার্মান শব্দ, ঠিক আছে? যার অর্থ হচ্ছে কি তোমার বিল্ড আপ বা বিল্ডিং আপ থিওরি আর কি বলা হয়। বিল্ডিং আপ থিওরি মানে কীরকম? এটা হচ্ছে কি আব্বাও নীতির অর্থ হচ্ছে তোমার বিল্ডিং আপ থিওরি বা জার্মান শব্দ বোঝায় আব্বাও বলতে। একটা বিল্ডিং তৈরি হতে হলে সেটা কি প্রথমে কি 4তলা 5তলা থেকে তৈরি হয়, নাকি নিচতলা পূর্ণ করে আমরা দ্বিতীয় তলাতে যাব, দ্বিতীয় তলা পূর্ণ করে তৃতীয় তলায় যাব, তৃতীয় তলা পূর্ণ করে আমরা চতুর্থ তলায় যাব, এরকম ধাপে ধাপে একটা নিচের তলা পূর্ণ করতে 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 উপরের তলার দিকে যাই, ঠিক আছে? আব্বাও নীতিটা অনেকটা এরকম। সেটা হচ্ছে কি এটা N+L নীতি বলা হয়। N+L নীতি অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, ঠিক আছে? প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তো আমি একটা কোয়েশ্চেন দিই, কোয়েশ্চেনটা কীভাবে আসে সেটা হচ্ছে এটা 3s ও 3pর মধ্যে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? আব্বাও নীতি অনুসারে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? তাহলে আমি প্রথমে দেখি 3s এর ক্ষেত্রে, 3s এর ক্ষেত্রে N+N নীতি। তাহলে দেখো এখানে n এর মান কত? 3s এর মধ্যে n এর মান হচ্ছে কত? 3। এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান। তাহলে এখানে n এর মান কত? 3। আর s এর জন্য l এর মান হয় কত? 0, ঠিক আছে? কেন s = 0, p হলে 1, d হলে 2, তাহলে এটা হচ্ছে 3। এরপর আমরা দেখি 3pর ক্ষেত্রে N+N নীতি হলে N+L, সেটা কত? 3+1, তাহলে কত? কেন p এর জন্য l এর মান হচ্ছে 1 আর n তো এখানে 3, তাহলে 4। তাহলে এখানে দেখো কার মানটা ছোট? এখানে 3s এর মানটা ছোট পেলাম, 3pর মানটা বড়। যার মান ছোট ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে, মানে ব্যাপারটা বোঝা গেল? এই 3s এর আগে প্রবেশ করবে, তারপর 3pতে যাবে। এটা হচ্ছে আব্বাও নীতি অনুসারে, এটাকে N+N নীতিও বলা হয়, ঠিক আছে? যার মান ছোট আসে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, পরবর্তীতে পরেরটাতে প্রবেশ করবে, ঠিক আছে? তো এখন তোমরা এটার ক্ষেত্রে কী হবে একটু বলো তো। কোয়েশ্চেন 2 এটা দিই, 3p ও 4s এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তাহলে সেম, প্রথমে 3pর ক্ষেত্রে N+L, 3+1, তাহলে 4। আর 4s এর মধ্যে N+L, তাহলে কত? 4 প্লাস s এর মান 0, 4। এখন স্যার এখানে তো দুইটাই তো সমান এসে গেছিলো,
এখন আমরা কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যখন দুইটাই সমান থাকে। তাহলে এটাই মনে রাখবা, এই ক্ষেত্রে যখন দুইটার মানে যখন সমান হয়ে যায়, তখন এন এর মান যার ছোট, এন এর মান যার ছোট হবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। এটাই মাথায় রাখবা, ঠিক আছে? যখন দুইটা সেম হবে, তখন এন এর মান যার ছোট ছিল, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এই দুইটার মধ্যে এন এর মান কোনটাতে ছোট? এখানে এন এর মান ছোট 3, আর এখানে 4, তাহলে আগে 3p-তে প্রবেশ করবে, তারপর 4s-এ প্রবেশ করবে। এটা হচ্ছে আপ-বাউন্ড নীতি বা n+l নীতি। ব্যাপারটা বুঝে গেল? এখন আপ-বাউন্ড নীতির অনুসারে ইলেকট্রন বিন্যাসের যে আমরা 9-10 বই যেগুলো পড়েছিলাম, 1s 2s 2p 3s 3p, সেগুলো মনে রাখার জন্য একটা ছন্দটা হলো কি, এটা মনে রাখবে এভাবে: শোনো 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 প্রিয় শোনো, প্রিয় শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এটা একটা ছন্দ আকারে তুমি কীভাবে মনে রাখবা, এগুলো আসলে তোমরা যেরকম পারো সেভাবে মুখস্থ রাখতে পারবা। জাস্ট আমি এই সিস্টেম একটু বলছি। দেখো, শোনো শোনো শোনো, এস এস, প্রিয় শোনো, প্রিয় শোনো, পিএস পিএস, ডিপিএস করো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস, এফডিপিএস করো, এফডিপিএস করো। ঠিক আছে? শোনো শোনো, প্রিয় শোনো, প্রিয় শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এবার প্রথমটাতে 1, লাস্টেরটাতে 5, 1 এবং 5। মাঝখানেগুলোতে এটা 1, এটা 5 দেবা, আর মাঝখানেগুলোতে সবগুলোতে ডবল ডবল, 2 2 3 3 4 4, 1 5 2 2 3 3 4 4। এবার 2 এর পরের সংখ্যা কত? 3, 3 এর পরের সংখ্যা 4, 3 এর পরের সংখ্যা 4, 4 এর পরের সংখ্যা 5, 4 এর পরের সংখ্যা 5, 5 এর পরের সংখ্যা 6, 4 এর পরের সংখ্যা 5 6 7 6 7 8। অর্থাৎ ইলেকট্রন আগে কীভাবে প্রবেশ করবে? আগে প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, 5s, এভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তো এগুলো তোমরা ছোটোকালে এরকম করে পড়েছিলে, মানে এইভাবে ছিল 9-10 বই কীভাবে একটা ছিল, সেভাবেও তোমরা পড়তে পারো, এভাবে একটা ছন্দের মাধ্যমে তোমরা এটা পড়তে পারবো। ঠিক আছে? আশা করি এটা ভালো লাগবে। তাহলে এটা ছিল আমার পুরোটা হচ্ছে আপ-বাউন্ড নীতি, পুরো কনসেপ্ট। এখন আমরা আরেকটা নীতি, যেটা লাস্ট নীতি, সেটা হচ্ছে হুন্ডের নীতি। ঠিক আছে? হুন্ডের নীতিটা একটু করবো। আচ্ছা, একটু হুন্ডের নীতি। একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন
সেখানে সর্বাধিক সংখ্যক বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকে বা থাকতে পারে। এটা হচ্ছে হুন্ডির নীতি। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে মানে বা শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন সেখানে সর্বাধিক সংখ্যক বিজোড় বা অযুগ্ম অবস্থায় ইলেকট্রনগুলো থাকে। বিজোড় বা অযুগ্ম কোনগুলোকে বলা হয় আমি বলি। বিজোড় বা অযুগ্ম হলো যেগুলো সিঙ্গেল অবস্থায় স্পিন থাকে, এটা ঠিক আছে, এরকম স্পিন একমুখী, সেটা হচ্ছে বিজোড় বা অযুগ্ম। আর স্পিন যখন উভমুখী থাকে, একটা উপর একটা নিচে, তখন সেটা হচ্ছে জোড় বা যুগ্ম। তাহলে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকে। ঠিক আছে, এখন কোয়েশ্চেনটা আসে এভাবে, ক্যালসিয়াম ও ফসফরাসের ক্ষেত্রে কোনটি হুন্ডের নীতি মেনে চলে? কোনটি হুন্ডের নীতি মেনে চলে? তাহলে দেখো, প্রথমে ক্যালসিয়ামের ক্ষেত্রে 21s2 2s2 2p6 3s2 3p6 4s2 1s2 2s2 পিকে বাংলায় এটা পাওয়া যায় 2px2 2py2 2pz2 3s2 3px2 3py2 3pz2 4s2। এবার এগুলো একটু বক্স করে রাখবো, কেন এটা বক্স পদ্ধতির নাম, এটা অপর নাম হচ্ছে বক্স নীতি বা বক্স পদ্ধতি। ঠিক আছে, বক্স করে আঁকা হয়। মনে রাখবা, এস অরবিটালের জন্য একটা বক্স হবে, পি এর জন্য মানে এই বক্সটা কোনো ভাঙা যাবে না, পি এর থেকে 3 ভাগে ভাগ করতে হবে একটা বক্সে, পি এক্স পি ওয়াই পি জেড। আবার এস এর জন্য একটাই, আবার পি এর জন্য 3 ভাগে ভাগ করতে হবে, একটা দুইটা তিনটা, এস এর জন্য আবার 1 ভাগ। ডি থাকলে কয় ভাগে ভাগ করব? এস এর জন্য কোনো ভাগে ভাগ করতে হবে না, এটাই যেটা থাকবে সেটা। পি কে 3 ভাগে ভাগ করতে হবে, আর ডি কে 5 ভাগে ভাগ করতে হবে ডি এর ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসো দেখি এখানে যুগ্ম এবং অযুগ্ম ইলেকট্রন বের করি। এক্ষেত্রে যখন দুইটা আছে, তাহলে এখানে একটা উপরে একটা নিচে, দুইটা মানে একটা উপরে একটা নিচে, উপরে নিচে উপরে নিচে উপরে নিচে। মনে রাখবা, জোর থাকবে যখন, এখানে যখন জোর মান থাকবে, ধরো 2 আছে, ঠিক আছে, 2 থাকলে দুইটা স্পিন, একটা উপরে একটা নিচে। 2 দেখলে দুইটা স্পিন বসাবে, একটা উপরে একটা নিচে, তাহলে এখানে সবগুলোতে 2 আছে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। এবার এখানের মধ্যে খেয়াল করো, কোনো বিজোড় এরকম কোনো সিঙ্গেল অবস্থায় কোনো স্পিন আছে? কোনো বিজোড় বা অযুগ্ম কোনো ইলেকট্রন নেই, সবগুলো এখানে যুগ্ম, সবগুলো জোড়, মানে জোড়া হিসাবে আছে। তাহলে এখানের মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই এটি হুন্ডের নীতি মেনে চলে না, এটি হুন্ডের নীতি মানে না। ক্লিয়ার? এবার আমি একটু ফসফরাসের ক্ষেত্রে করি। P15 মধ্যে আমরা কি পাই? 1s2 2s2 2p6 3s2 3p3। আসো 1s2 2s2 2px2 2py2 2pz2 3s2 3px 3py 3pz। তিনটা আছে, 1 1 1। এবার আসো আমি একটু বক্স করি। এস এর জন্য একটা বক্স, এস এর জন্য একটা বক্স, পি এর জন্য 3টা বক্স, ঠিক আছে। এবার আসো ইলেকট্রনগুলো প্রবেশ করে, এখানে 2 আছে, তাহলে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, 2 দেখলে উপরে নিচে, এই 2 আছে,
উপরে নিচে, মানে জোড়া জোড়া থাকবে, 2 আছে উপরে নিচে। কিন্তু এখানে দেখো 1 1 1, তাহলে সিঙ্গেল অবস্থায় এই একটা, এ একটা, এ একটা। তাহলে এখানে খেয়াল করো, এখানে বিজোড় অবস্থায়, মানে সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকতে চাই বললো না, এসব বিজোড় অবস্থা থাকবে। এখানে যদি 2টা ইলেকট্রন 4টা থাকতো, তাহলে এখানে একটা দেখো, এখানে 2 এখানে একটা জোড়া হয়ে যেত। জোড়া এখানে আমি যদি এটা অন্য একটা, এখানে 2 থাকতো, তাহলে এটা 2 1 1, তাহলে জোড়া 1 1 1, তাহলে এখানে আছে কি 1, তাহলে এখানে হচ্ছে সিঙ্গেল। তো এই সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় আছে না, এই সিঙ্গেল 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 বিজোড় অবস্থায় আছে না, এই বিজোড় অবস্থায় থাকা মানে এটা হুন্ডির নীতি মেনে চলে, অর্থাৎ এটি হুন্ডির নীতি মেনে চলে, নীতি মেনে চলে। ব্যাপারটা বুঝলেন, কোনটা মেনে চলে না কোনটা মেনে চলে? যেখানে কোনো যুগ্ম অযুগ্ম অবস্থায় থাকবে না সেটা মেনে চলবে না, যেখানে অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটা হুন্ডির নীতিটা মেনে চলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় কিছু প্র্যাকটিস করিও, যেমন বাসায় এটা প্র্যাকটিস করিও, ম্যাগনেসিয়াম ও সিলিকন কোনটা মেনে চলে, ঠিক আছে? আবার ধরো এটা অ্যালুমিনিয়াম ক্লোরিন কোনটা মেনে চলে, 2টাই মেনে চলবে, এখানে একটা মেনে চলবে, এখানে একটা মেনে চলবে না, ঠিক আছে? এগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে খ নাম্বারের জন্য আসে, এটা গ নাম্বারের জন্য আসে না, খতে আসে যে ক্যালসিয়ামের ক্ষেত্রে হুন্ডির নীতিতে ব্যাখ্যা করো, 2 নাম্বার। বা আমরা জানি ক্যালসিয়ামে কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই এটা হুন্ডির নীতি মেনে চলে না, বা ফসফরাসের ক্ষেত্রে বের করতে বলবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এটার মাধ্যমে আমরা 3 ধরনের নীতি, পলের বর্জ্য নীতি, আব্বাও নীতি, হুন্ডির নীতি শেষ করলাম, ঠিক আছে? এখন আমরা যে নেক্সট টপিকটা পড়বো সেটা হচ্ছে কি বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কিন্তু খুব, মানে আমাদের ইন্টারের মেন টপিক্সের পড়া এখান থেকে কিন্তু শুরু। এই তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের কি করব, এই হাইড্রোজেন বর্ণালী ম্যাট্রিক্সগুলো করব, সেখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে। তাই সেজন্য আগে আমরা এটা একটু করে নিই, তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো জানা দরকার। বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এদিকে লিখলাম রশ্মি, এদিকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। প্রথমটা হচ্ছে মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে তোমার গামা রশ্মি, তারপর হচ্ছে রঞ্জন বা এক্স-রে রশ্মি, এরপর হচ্ছে অতিবেগুনি রশ্মি, তারপর হচ্ছে দৃশ্যমান রশ্মি, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি, এরপর হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি, আর সবার শেষেরটা হচ্ছে রেডিও টেলিভিশন। তাহলে এগুলো তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা একটু লিখবো। মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কালারটা মিস করে 0.123305 মিটার থেকে ছোট, 0.305 মিটার থেকে ছোট। গামা রশ্মি হচ্ছে 0.305 মিটার থেকে 0.01 ন্যানোমিটার। এর পরেরটা 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। এর পরেরটা 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এর পরেরটা 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এর পরেরটা 780 ন্যানোমিটার থেকে
1 মাইক্রোমিটার mm, এরপরটা 1 mm থেকে 1 মিটার, পরটা 1 মিটার থেকে 10 কিলোমিটার। ঠিক আছে, তা এগুলা বিভিন্ন ধরনের রশ্মি এবং তাদের তরঙ্গদৈর্ঘ্য। মহাজাগতিক রশ্মি তরঙ্গদৈর্ঘ্য 0.005 মিটার থেকে ছোট। এটা একটু ঠিক করো, 0.0, 3টা 0। এরপরটা গামা রশ্মি হচ্ছে কত, 0.0, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু, এভাবে মনে রাখবা। এরপরটা 0.005 মিটার থেকে 0.01 ন্যানোমিটার। এরপর রঞ্জন, বিজ্ঞানী রনজ্যান্ড, ঠিক আছে, এই রশ্মিটা আবিষ্কার করেন, তার নাম অনুসারে এটা হচ্ছে রঞ্জন রশ্মি, 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। ঠিক আছে, এরপরটা অতিবেগুনি রশ্মি, 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান রশ্মি, যেটা আমরা চোখে দেখতে পারবো, বর্ণ সৃষ্টি করে, সেটা হচ্ছে দৃশ্যমান, যেগুলো ওই রংধনুর 7টে রং, সেটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। অবলোহিত, ঠিক আছে, অতিবেগুনি মানে হচ্ছে কি, ইউবি, এটা মাথায় রাখবা, আলট্রাভায়োলেট রে, ইউভি, আলট্রাভায়োলেট, ঠিক আছে, ইউভি রে। আর দৃশ্যমান তো আমরা জানি। আর অবলোহিত 780 থেকে 1 মিলিমিটার, সেটা হচ্ছে আইআর, ইনফ্রারেড রে, ঠিক আছে, আইআর রশ্মি বলা হয়। এরপর হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি, 1 মিলিমিটার থেকে 1 মিটার। আর রেডিও টেলিভিশন, সেটা হচ্ছে 1 মিটার থেকে তোমার 10 কিলোমিটার পর্যন্ত হয়। ঠিক আছে, এটা এবার একটু আসেন, আমরা এই জিনিসটা কীভাবে মনে রাখবো। স্যার এটা কীভাবে মনে রাখা যায়, আগে একটা ছন্দ আকারে এটা মনে রাখবো। প্রথমে এই সিকোয়েন্সে, এটা একটা থেকে একটা ভুল হলে কিন্তু সমস্যা। একটাতে একটা ভুল মানে কি, তুমি মহাজাগতিক পর রঞ্জন বললে হবে না, রঞ্জনের পর দৃশ্যমান বললে হবে না। সেটা ছন্দটা কি, মনে রাখার ছন্দ কি হবে, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবেলা মেয়ের রেডিও। ঠিক আছে, এটা এভাবে মনে রাখবা, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবেলা মেয়ের রেডিও। মহাধারা মহাজাগতিক, গামা রঞ্জন মানে রঞ্জন নামে একটা ছেলে, মহাগামা, আমরা গামা বলতে খুব মোটা মানুষ বুঝাই, সে অনেক দূর থেকে দেখা যায় তাকে, মানে মোটা মানুষ দেখে দেখবে একটু দূর থেকে কিন্তু দেখা যাবে ক্লিয়ারলি। মহাগামা রঞ্জন, রঞ্জনটা মহাগামা, সে অতি দৃশ্যমান। আর হচ্ছে অবেলামে রেডিও, মহাদ্বারা মহাজাগতিক, গামা দ্বারা গামা রশ্মি, রঞ্জন অতি দ্বারা অতিবেগুনি, দৃশ্যমান দিয়ে দৃশ্যমান রশ্মি, অবেলা দিয়ে অবলোহিত, মেয়ে দ্বারা মাইক্রোওয়েভ, রেডিও দ্বারা রেডিও টেলিভিশন। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখবা। স্যার এই মানগুলো কীভাবে মনে রাখবো, এগুলো কোনো টেকনিক আছে? হ্যাঁ, এটা একটা টেকনিক আকারে ফলো করতে পারবা। সেটা কীরকম, ওই যেটা শেষ সেটা শুরু, যেটা শেষ সেটা শুরু, এভাবে মনে রাখবা। এই পাশটা একটু স্কিপ করে এই ডান পাশেরগুলো মনে রাখলে হবে। ডান পাশেরটা মনে রাখলে হবে, বাম পাশেরটা মনে রাখতে হবে না। কেন, ডান পাশেরটা শেষ হওয়া মানে বাম পাশে শুরু। তো তুমি কীভাবে মনে রাখবা জানো, আমি একটু ট্রিক্সে দেখাই। প্রথমে 0.005, এটা সবসময় মনে রাখবা। এরপরগুলো দেখো, 0.01, 0.01, এই 0.1-এর উল্টা কী হবে, 10, 0.1-এর উল্টা 10, 0.01 মানে 0110, তারপর 380, 780, 1110, 380, 780, 1110। তাহলে প্রথমে 0.005, 0.01, 01, উল্টা 10, তারপর হচ্ছে 380, তারপর 780, 1110। এবার মনে রাখবা 0.005, 0.01, 10, 380, 780, 1 মিলিমিটার, 1 মিটার, 10 কিলোমিটার। জাস্ট এগুলো মুখস্থ রাখবো। আর যেখানে শেষ সেখানে শুরু, যেখানে শেষ সেখানে শুরু। ব্যাপারটা বুঝছো, একদম সোজা। এবার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে দৃশ্যমান। তোমাদের মধ্যে সবসময় বেশি পরীক্ষা আসে এই দুইটা নিয়ে একটু বেশি আসে। তার মধ্যে এগুলো হচ্ছে এমসিকিউ, এটা একদম টিএম করে রাখবা। টিএম মানে হচ্ছে থাড়া মুখস্থ। ঠিক আছে, একদম থাড়া মুখস্থ করে ফেলবা। এগুলো থেকে কিন্তু মাস্ট একদম একটা এমসিকিউ আসবে, ভার্সিটিতে বলো বোর্ডেও বলো। ঠিক আছে, এবার একটু আমরা দৃশ্যমানটা একটু করি। দৃশ্যমান রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য,
একটা হচ্ছে বর্ণ, আরটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। বর্ণ একটু প্রথমটা হচ্ছে বেগুনি, 380 থেকে 444, 440, 424 ন্যানোমিটার। আগে একটু লিখলে নীল, আসমানি, বেগুনি। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই দৃশ্যমান আলোর আমাদের রংধনুর 7টি রং হচ্ছে এগুলো: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। বেনি আসহ কলা, এটা এবার মনে রাখবা। বেনি আসহ কলা, ঠিক আছে? বেনি আসহ কলা। বেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত? 380 থেকে 424 ন্যানোমিটার। এটাও সেম, যেখানে শেষ সেখানে শুরু। 424 থেকে 450 ন্যানোমিটার। এরপরটা 450 থেকে 500 ন্যানোমিটার। এরপরটা 500 থেকে 575 ন্যানোমিটার। এরপরটা 575 থেকে 590 ন্যানোমিটার। ঠিক আছে, আমার মনে হয় এটা পুরোটা আসছে না, একটু ন্যানোমিটার। এটা হচ্ছে ন্যানোমিটার আকারে। তারপরটা হচ্ছে কত? 590 থেকে 675, মেবি 647 ন্যানোমিটার। আর এটা 647 থেকে 780 ন্যানোমিটার। আমি একটু এটা একটু ঘুরিয়ে দিই। ঠিক আছে, এই বেগুনি বর্ণ হচ্ছে এরকম, যেখানে শেষ সেখানে শুরু, যেখানে শেষ সেখানে শুরু। এগুলোটা মনে রাখবা, কেন এগুলো এমসিকিউতে আসে, বা বিভিন্ন আমরা যখন পরের ক্লাসে বিভিন্ন হাইড্রোজেন বর্ণালী ম্যাথগুলো যখন করব, তখন তোমাকে কোয়েশ্চেন আসতে পারে যে তোমার একটা আনসার আসলো 500 ন্যানোমিটার আনসার আসছে, তখন ওটা বলতে পারবে এটা কোন বর্ণ সৃষ্টি করে। তো 500, ধরো 550 আসলো, তখন কোন বর্ণ সৃষ্টি করবে? 550 মানে সবুজ। ঠিক আছে, তাহলে তোমরা তখন সেখানে এই মানগুলো খুব ইম্পর্টেন্ট আকারে আসে। তাহলে এগুলো খুব মুখস্থ রাখবা। এই পয়েন্টগুলো থেকে মাস্ট এমসিকিউ তোমরা পাবা, বোর্ডও বলো ভার্সিটিতে বলো। ঠিক আছে, এগুলো পরবর্তীতে ম্যাথগুলোর ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো আজকের ক্লাসে লাস্ট টপিক যেটা পড়াবো সেটা হচ্ছে বর্ণালী ও বর্ণালীমিতি। ঠিক আছে, বর্ণালী কী এবং বর্ণালীমিতি কী সেটা দিয়ে শেষ করবো আমরা পরের ক্লাসে। মেন পড়াটাতে ঢুকবো হাইড্রোজেন বর্ণালী বা পারমাণবিক বর্ণালী ম্যাথগুলো। যদি কোনো প্রবলেম থাকে তোমাদের ক্লাসগুলোতে আমাকে অবশ্যই একটু জানাবা, একটু নক দেবা। আমি ট্রাই করব তোমাদেরকে পুরোটা সলভ করে দিতে। আসো আমরা এখন যে লাস্ট টপিকটা পড়বো সেটা হচ্ছে বর্ণালী কী এবং বর্ণালীমিতি। বর্ণালী এবং বর্ণালীমিতি। স্পেকট্রোকেমিস্ট্রি বলা হয়, এটা অনার্স ল্যাবে অনেক বড় একটা সাবজেক্ট, আমাদের মেজর সাবজেক্ট ছিল। প্রায় 100 নম্বরের পরীক্ষা হতো। তোমাদের এখানে সামান্য একটু করে টপিকস আছে, সেটা একটু জানা দরকার। আমরা একটু আলোচনা করি। প্রথম বর্ণালী। ধরো এটা একটা বিল্ডিং, এখানে নিচতলা, 2তলা, 3তলা, 4তলা। নিচতলা ভাড়া হলো 10,000 টাকা, এ ভাড়া হচ্ছে কত? 15,000, এ ভাড়া 20,000, এটার ভাড়া হচ্ছে 25,000 টাকা।
ধরো তুমি যখন প্রচুর টাকা পয়সা কামাচ্ছ, তোমার যখন মানে কি তোমার ইনকাম সোর্স মাত্র শুরু হচ্ছে, তোমার প্রথম বেতন হচ্ছে ধরো 14,000 টাকা, তুমি তখন কোন ফ্লোরটাতে থাকবে? এটা একটা বিল্ডিংয়ের নিচতলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 1 2 3 4, তখন তুমি কোন তলায় থাকবা? তোমার বেতন যখন 14,000 টাকা, তুমি তখন এ ফ্লোরে থাকবা। তুমি যখন ভালো কাজ করতেছো, তুমি যখন টাকা পয়সা কামাচ্ছ, তুমি আর বেতন আরও বাড়তেছে, বাড়তে বাড়তে তোমার বেতন হয়ে গেল ধরো 19,000 টাকা, তখন তুমি চাইবা একটু উপর ফ্লোরে গিয়ে থাকার জন্য। এরকম তোমার বেতন বেড়ে গিয়ে হলো 24,000 টাকা, তুমি গেলা এই ফ্লোরে, এবং সর্বশেষ তোমার বেতন বেড়ে হয়ে গেল 30,000 টাকা, তুমি একটু আলিশান পাবা আর উপরের দিকে থাকতে চাইবা। ঠিক আছে, এই নিচ থেকে আস্তে আস্তে ধাপে ধাপে তুমি বেতন বাড়ার সাথে সাথে যখন উপরে উঠছো, অর্থাৎ নিচতলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, 3 থেকে 4 তলা, এভাবে এটাকে কেমিস্ট্রির ভাষায় যেটা ইলেকট্রন যেভাবে মানে উপরে উঠে থাকে, মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায়, সেটা কেমিস্ট্রির ভাষায় এটাকে বলা হয় শোষণ। শোষণ ঘটে। ঠিক আছে, এবার আসো, তুমি যখন টাকা পয়সা কামাচ্ছ, যখন তোমার পরিবারের মধ্যে একটা তোমাকে নিয়ে আলোড়ন সৃষ্টি হবে, তোমার সামাজিকভাবেও এরিয়াতে বলো, যেখানে তুমি যে সমাজে থাকো, সেখানেও তোমাকে নিয়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হবে। মানে বলবে, দেখ ছেলেটা খুব টাকা পয়সা কামাচ্ছে, তোমার বিভিন্ন দান দক্ষিণা করবা, সব জায়গায় মানুষের বিপদে সবসময় তুমি সাহায্য করবা, তখন তোমার একটা আলোড়ন সৃষ্টি হবে। কী সৃষ্টি হবে? তুমি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকো, মানে যত বেশি টাকা পয়সা কামাতে থাকো, তখন তোমার একটা আলোড়ন সৃষ্টি হবে। সেটা সামাজিক এবং পারিবারিকভাবে বলো, সব জায়গায় একটা আলোড়ন সৃষ্টি হয়। এবার তুমি অতিরিক্ত লোভ করে ফেলেছো, লোভের জন্য তুমি এখন কি করবা? দুর্নীতি করা শুরু করে দিয়েছো এবং বেশি বেশি ঘুষ খাওয়া শুরু করে দিয়েছো। এর ফলে একদিন তুমি ধরা খেয়ে গেলে। তো ধরা খাওয়ার ফলে তোমাকে চাকরি থেকে বের করছে না, তোমার বেতনটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। তোমার বেতন যেহেতু 30,000 টাকা ছিল, তোমাকে চাকরি থেকে বের করছে না, তোমার বেতনটা কমিয়ে দিয়ে 24,000 টাকা আবার নিয়ে আসলো। তা তুমি কি আর এই ফ্লোরে থাকতে পারবা না? তখন তুমি কোন ফ্লোরে চলে আসবে? তুমি আবার সেম এই ফ্লোরে চলে আসবা, 3য় তলায়। আবার কমিয়ে দিয়ে 19,000 করলো, তখন তুমি আবার এখানে চলে আসলা। এরকম কমাতে কমাতে তোমাকে বেতন আগের অবস্থায় নিয়ে আসছে। তাহলে সেটা হচ্ছে কত? 14,000 টাকায়। তা তুমি উপর থেকে আবার নিচে নেমে গেলা। নিচ থেকে যেভাবে উপরে উঠলা, তুমি দুর্নীতি করলা, খারাপ কাজ করলা, তুমি আবার উপর থেকে ধূপ করে নিচে পড়ে গেলে। কেমিস্ট্রি ভাষায় এই উপর স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসাকে বলা হয় কি? বিকিরণ। নিচ থেকে উপরে উঠলে শোষণ, আর উপর থেকে যখন নিচে আসে, তখন কেমিস্ট্রি ভাষায় বলে সেটাকে হচ্ছে বিকিরণ। এবার দেখো, তুমি যখন ভালো কাজ করছিলা, পারিবারিক এবং সামাজিকভাবে তোমাকে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। ঠিক তুমি যখন খারাপ কাজ করলো, তোমাকে পুলিশও ধরে নিয়েছে, তোমার নামে খুব কথা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তোমার নামে পেপার পত্রিকায় তোমার নামে বিভিন্ন ধরনের মানে কমেন্ট আসছে, মানে তুমি একদম পুরো খুব খারাপ হয়ে গেলে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে তোমাকে সবাই খারাপ হিসেবে সবাই দেখছে। তখনই কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়। তখনই একটা কী সৃষ্টি হবে? তখনই একটা আলোড়ন সৃষ্টি হয়। শোষণের ফলে একটা আলোড়ন সৃষ্টি হবে, বিকিরণের ফলেও, মানে তুমি যত উপরের দিকে উঠবা, ভালো কাজ করবা, তখন একটা আলোড়ন সৃষ্টি হবে। তুমি খারাপ কাজ করলে সেটাকে নিয়েও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়। এবার এটা আমি কেমিস্ট্রির ভাষায় যেটা বলি, ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, শোষণ ঘটে। শোষণের ফলে আলোক রশ্মি সৃষ্টি হয়। ইলেকট্রনে কী সৃষ্টি হবে? একটা আলোক রশ্মি। সেম উপর থেকে নিচে নামলে সেখানে একটা বিকিরণ ঘটে, বিকিরণের ফলেও কিন্তু একটা আলোক রশ্মি সৃষ্টি হয়। কী সৃষ্টি হবে? উভয়ের ফলে, এটার ফলে এবং এটার ফলে একটা আলোক রশ্মি সৃষ্টি হয়। আমি আলোড়নটাকে আলোক রশ্মি দ্বারা হিসাব করছি। এই আলোক রশ্মি সৃষ্টি হবে। এই আলোক রশ্মি যখন কোনো একটা পর্দার উপর পড়বে, এই পর্দার পিছনে রংধনুর 7টা রঙের বর্ণের একটা কি মিশ্রণ পড়বে, মানে বেনিয়া সকলা, বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, নীল, এ মানে কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা বর্ণের একটা মিশ্রণ তৈরি হবে। এবং এই মিশ্রণের ফলে যে বর্ণটা দেখা যাবে, এই আলোক রশ্মিগুলোর মিশ্রণে যে বর্ণটা দেখা যাবে, তাকে বলা হচ্ছে বর্ণালী। ঠিক আছে, আর এই পুরো সমগ্র তথ্যকে, ঠিক আছে, এই পুরো যে কনসেপ্টটা, যে থিওরিটা বললাম, এই পুরো কনসেপ্টটা হচ্ছে কি? বর্ণালীমিতি। ব্যাপারটা বোঝা গেল? তা তোমরা বর্ণালী সংখ্যাটা এভাবে লিখতে পারো, নিম্ন শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায়, তখন সেখানে শোষণ ঘটে, শোষণের ফলে একটা আলোক রশ্মি সৃষ্টি হয়। আবার ঠিক তেমনি ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসে, তখন সেখানে বিকিরণ ঘটে, বিকিরণের ফলেও সেখানে একটা আলোক রশ্মি সৃষ্টি হয়।
এই শোষণ এবং বিকিরণের ফলে যে আলোক রশ্মি সৃষ্টি হচ্ছে সেটা যদি কোনো পদ্মার উপর যদি আমরা আপতিত করি বা পদ্মার উপর ফেলি, তখন রংধনু 7টি রঙের বর্ণ সেখানে দেখা যায়। এই বর্ণগুলোর মিশ্রণটাই হলো হচ্ছে কি বর্ণালী, আর সমগ্র তথ্যকে বলা হচ্ছে বর্ণালীমিতি। এই বিকিরণ এবং শোষণ নিয়ে যে আমাদের পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা পরের ক্লাসে করব। টিল দেন বাই, তোমরা ভালো থাকো। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে?